দেশে প্রথমবারের মতো দুজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত, সন্দেহজনক একজনের মৃত্যু। সিনোফার্মের টিকা প্রদান শুরু, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে, শনাক্তের হার 11-র কাছাকাছি। অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ইয়াস, 4 ফুট উঁচু জোয়ারের আশঙ্কা, উপকূলে ব্যাপক প্রস্তুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে 3 দিন আগে এক রোগী মারা গেছেন বলে সন্দেহ কর্তৃপক্ষের। পরীক্ষা নিরীক্ষায় অন্য রোগের পাশাপাশি মৃত ব্যক্তির ব্ল্যাক ফাঙ্গাস থাকার আশঙ্কা করা হচ্ছে। ফাঙ্গাসে শনাক্ত হয়েছেন আরও 2 জন। এদিকে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতীয় ভ্যারিয়েন্টের পর আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। যদিও বিশেষজ্ঞরা বলছেন ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, তবে চিকিৎসা ব্যয়বহুল। মানুষের শরীরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া রয়েছে। যখন শরীরে অনিয়ন্ত্রিত স্টেরয়েড প্রয়োগ করা হয়, ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়, ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে শরীরে ফাঙ্গাস বিস্তার লাভ করার সুযোগ পায়। মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস যেটা আমরা বলি, এটা কিন্তু নতুন রোগ না। ফাঙ্গাসটা কিন্তু আমাদের পরিবেশে আছে, আমাদের সুস্থ মানুষের শরীরেও আছে, কিন্তু আমাদের কিন্তু রোগ তোর করে না। এবং এটা মানুষের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিশেষ করে যারা ডায়াবেটিক্স আছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স থাকে, তাদেরই এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস যেটা, এটা কিন্তু একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে না। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি 2 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। 2 জনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর সংক্রমিত হন ব্ল্যাক ফাঙ্গাসে। এখন বারডেমে আরেকজন আছেন, ইনি সাতক্ষীরা থেকে আসছেন। ইনার 1 মাস আগে কোভিড হয়েছিল, সিভিয়ার কোভিড। চিকিৎসকরা বলছেন 3 দিন আগে বারডেম হাসপাতালে মারা যান এক রোগী। মৃত ব্যক্তি অন্যান্য রোগের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, তবে নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে। পোস্ট কোভিড সিমটম নিয়ে রোগীটা ভর্তি হয়েছিল। এই রোগীটা মারা যাওয়ার পর কিছু রিপোর্ট যে ল্যাব থেকে আসছে আমাদের এখানে, সেখানেই বোঝা যাচ্ছে যে এটা মিউকোরমাইকোসিস, কিন্তু এটা কনফার্ম করার জন্য কালচার করতে হবে। এই কালচার করার সময় পাওয়া যায় না। আমরা সন্দেহ করছি তার মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। তার 1 মাস আগে কোভিড হয়েছিল, তার কিডনি জটিলতা ছিল, তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল এবং ফুসফুসে তার নিউমোনিয়া ছিল। আমরা ওষুধ দিয়েছিলাম, ইমপ্রুভ করেনি, কিন্তু আলটিমেটলি সে মারা গিয়েছে। এদিকে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিভিন্ন ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আতঙ্কিত হওয়ার কিছু কারণ নাই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা বয়স্ক, যাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদেরকে বেশি করে এই বিষয়ে সতর্ক হতে হবে। এই রোগের চিকিৎসায় করণীয় কি হবে সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকেও নির্দেশনা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ক্যাপাসিটি আছে, যাদের ফ্যাসিলিটি আছে, তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দেশেই কোভিড-19 ভ্যাকসিন উৎপাদন হবে এবং চুক্তি কার্যকর হলে জুন থেকেই টিকা কার্যক্রম স্বাভাবিক হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা প্রদান উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সংক্রমণ বাড়ছে। এদিকে কোভিড-19 24 ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একদিনে মারা গেছে 40 জন ও শনাক্ত 1675। দৈনিক সংক্রমণ হার 10% বেশি। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 5ম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম টিকা নেন। রাজধানীর আরও 4টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
দেশেই ভ্যাকসিন উৎপাদন শুরু করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আমদানিতে চীন রাশিয়ার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। অন্য উৎস থেকেও ভ্যাকসিন আমদানির চেষ্টা চলছে। যদি চায়নার সাথে আমাদের এই যে চুক্তিটা হচ্ছে ভ্যাকসিনের জন্য, সেই চুক্তিটা বলবৎ হয়ে গেলে পরে, চুক্তিটা যখন কার্যকর হয়ে যাবে, তাহলে পরে আমরা এই জুন থেকেই আমরা ইনশাল্লাহ বেশি পরিমাণে আমরা ভ্যাকসিন পাবো এবং দেওয়া শুরু করতে পারবো। ঈদের পর সংক্রমণ বাড়ছে, সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল করেছি। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা 3 থেকে 4 মাস সময়ের মধ্যে নেওয়া যাবে। প্রয়োজনীয় টিকা এই সময়ে সংগ্রহ হবে জানান স্বাস্থ্যমন্ত্রী। যেখানে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন পাওয়া যায়, ভারত ছাড়াও ইংল্যান্ডে হোক, আমেরিকা হোক, অন্য কোনো দেশে হোক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সহ সকলে মিলে চেষ্টা করছে যাতে কিনা আমরা এই 15 লক্ষ বা আরও যতটুকু অ্যাকচুয়ালি লাগে আনার চেষ্টা করছি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 444তম দিনে 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে 40 জন। মোট মৃত্যু 12,441। 16,624টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,675। নতুন 1,279 জন সহ সুস্থ হয়েছে 7,32,810। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 10.08%। সুস্থতার হার 92% বেশি ও মৃত্যু 1.57%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 18 জন। 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যু 17 ও 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছেন 12 জন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনার ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। এ দুই জেলায় বাড়ছে শনাক্ত মৃত্যুর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত 3 দিনে মারা গেছেন 19 জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি রয়েছেন 154 জন। সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ঈদের পর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত রোগী বাড়তে শুরু করে রাজশাহী হাসপাতালে। আক্রান্তদের অনেককেই জায়গা দেওয়া যাচ্ছে না। 40% বা তারও কাছাকাছি যে সংক্রমণের। তো এখন যেটা হচ্ছে আসলে যে স্প্রেডটা করছে, স্প্রেড শুধু নওগাঁতে না, আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীতে এটা স্প্রেড করছে। বেসিক্যালি কোনো অন্য রোগীর মধ্যে পার্থক্য নয়, বাট একটা শুধু পার্থক্য আমরা দেখছি, সেটা হচ্ছে তাদের স্যাচুরেশনটা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই হাসপাতালে বাড়ানো হয়েছে করোনা ওয়ার্ড। আরও একটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। মানুষকে সচেতন করতে চলছে প্রচার। প্রতিটা উপজেলাতেই নিজস্ব ব্যবস্থাপনায় মাইকিং এবং জনগণকে আরও সচেতন করার জন্য বারবার নির্দেশনা দিচ্ছি। উপজেলাগুলোতে আমরা আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রতিটা উপজেলায় হচ্ছে এবং সেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষার হারও আরও বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসক বলছেন, হাসপাতালে ভর্তি বেশিরভাগ করোনা রোগী চাঁপাইনবাবগঞ্জের। ভারতীয় ধরন পরীক্ষার জন্য 43 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউনটা যদি আমরা কন্টিনিউ করতে পারি 1 সপ্তাহ, তাহলে ইনশাল্লাহ পরিস্থিতি উন্নতি হবে। আর যদি পরিস্থিতি উন্নতিতে আর একটু সময় লাগে, সেক্ষেত্রে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে। জেলা প্রশাসন বলছে, জেলা জুড়ে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে এই উদ্যোগ। শহরে 7 জন, উপজেলা পর্যায়ে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তি সঞ্চয় করে বুধবার দুপুর নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আঘাত হানতে পারে। এটি এখন তীব্র ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মফির রহমানের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস ক্রমশ শক্তি সঞ্চয় করছে। এরই মধ্যে এটি তীব্র সাইক্লোনের রূপ ধারণ করেছে। অবস্থা পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস বলছে, অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে ইয়াস। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যায় 70 থেকে 80% শক্তি নিয়ে আঘাত করবে বুধবার দুপুর নাগাদ। গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশে এর প্রভাব কম হবে বলে আশা করছে আবহাওয়া অফিস। 110 থেকে 120 কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করবে।
যেটা দমকা বা জোরোহা আকারে অনেক সময় 140 কিলোমিটার/ঘন্টা হতে পারে। ট্রাক অনুযায়ী আমরা বলতে পারি যে এটি বাংলাদেশ 20 থেকে 30% সম্ভাবনা রয়েছে ক্ষয়ক্ষতি করার, বাকি 70% এখন পর্যন্ত বৈশিষ্ট্যগুলো অনুযায়ী আমরা নিরাপদে আছি। এবারে ঘূর্ণিঝড়টি পূর্ণিমার মধ্যে পড়ায় স্বাভাবিক সময়ের চেয়ে জলোচ্ছ্বাস বেশি হতে পারে। আগামীকাল যখন উপকূল অতিক্রম করবে কোনো কোনো এলাকায় জোয়ার শুরু হবে এবং সন্ধ্যা নাগাতের দিকে দুপুরের পর ভাটা শুরু হবে, আবার সন্ধ্যার সময় আবার জোয়ার শুরু হবে। সুতরাং এই রকম ভরা কটালের সময় এমনি পানির উচ্চতা একটু বৃদ্ধি থাকে নদী নালা এবং সাগরে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরা সকল ট্রলার ও নৌকাকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রাণহানি এড়াতে উপকূলীয় এলাকায় নেওয়া হচ্ছে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টারগুলো। বেড়িবাঁধের পাশে ফেলা হচ্ছে জিও ব্যাগ। এদিকে জোয়ারের পানিতে বাগেরহাট, ভোলা, পটুয়াখালী ও বরগুনার নিম্নাঞ্চল সহ বেশ কিছু গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। উপকূলে নতুন আতঙ্ক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব মোকাবেলায় এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। খুলনায় স্থায়ী 283টি ছাড়াও করোনা মহামারী বিবেচনা করে আরও 1048টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের সিপিবি ভলান্টিয়ার বাহিনী সহ জনপ্রতিনিধিরা কাজ করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও গোখাদ্য। প্রস্তুত প্রায় 5,500 স্বেচ্ছাসেবক। ঘূর্ণিঝড়কালীন বা ঘূর্ণিঝড় পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণপূর্বক দ্রুত গতিতে যেন জনগণের কাছে ত্রাণ সহায়তা বা উদ্ধার তৎপরতার কার্যক্রমটি বাস্তবায়ন করা যায়, তার জন্য আমরা জেলা প্রশাসন তৎপর রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদ নদীর পানি বেড়েছে। শরণখোলায় আতঙ্কিত জেলে ও বাসিন্দারা। উপকূলীয় মানুষ কিভাবে কি করবো আমরা খুবই দিশেহারা অবস্থায় আছি। জেলার 344টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মংলা বন্দর ত্যাগ করতে পারেনি 4টি জাহাজ। ত্রাণ বিষয় নিয়ে আসলে খুব সমস্যা নেই, আমাদের পর্যাপ্ত ত্রাণ আছে। 5,320 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। কক্সবাজারে 576টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও 25টি মুজিব কিল্লা প্রস্তুত। তৈরি আছে মেডিকেল টিম। নিয়োজিত করা হয়েছে 6,000 স্বেচ্ছাসেবক। বরগুনার নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় 640টি আশ্রয়কেন্দ্র এবং সিপিপির প্রায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জোয়ারের পানিতে পটুয়াখালীর 15 গ্রাম প্লাবিত হয়েছে। 803টি আশ্রয়কেন্দ্র, 9টি মেডিকেল টিম, 9,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। ভোলায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। প্রস্তুত 709টি আশ্রয়কেন্দ্র ও 35টি মুজিব কিল্লা। সাতক্ষীরায় দুপুর থেকে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় কোস্টগার্ড প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষকে উদ্ধার কাজ শুরু করেছে। 800 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশই ঝুঁকিপূর্ণ বলছে পানি উন্নয়ন বোর্ড। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছে বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। কুড়িগ্রামে বেড়েছে টাইফয়েড রোগী, আক্রান্ত হচ্ছে শিশুরা, অ্যান্টিবায়োটিক ইনজেকশন সংকট। আমন্ত্রণ আবারও একুশের দেশের সংবাদে। কুড়িগ্রাম শহরে হঠাৎ বেড়েছে টাইফয়েড রোগীর সংখ্যা, আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারিভাবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন সরবরাহ শেষ হওয়ায় ফার্মেসি থেকে বেশি মূল্যে কিনতে হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গত 1.5 মাসে টাইফয়েড আক্রান্ত হয়ে 212 জন ভর্তি হয়েছে। এদের অর্ধেকেরই শিশু। হঠাৎ এই প্রাদুর্ভাবে বিনামূল্যে সরকারিভাবে দেয়া অ্যান্টিবায়োটিক ইনজেকশন শেষ হয়ে গেছে। করোনার এই সময়ে টাইফয়েডের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত রোগীসহ স্বজনরা। চিকিৎসকরা বলছেন 22 এপ্রিল থেকে টাইফয়েড সহ অন্যান্য জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বেডে ঠাঁই না হয় মেঝেতে থাকতে হচ্ছে। জ্বর, কাশি আর মাথা ব্যথা, হাত পা ব্যথা করে। আমাদের একটা টাইম মতো জ্বর আসে, সেটা হচ্ছে সকালবেলা আসে জ্বর, ভোরের ওইদিকে জ্বর হবে, আবার সন্ধ্যার পর জ্বর আসে। বাড়িতে জ্বর হয়েছে, অমুক হয়েছে, হ্যাঁ
ওখানে যাওয়া যাবে না, এই ধরনের একটা আতঙ্ক থাকে। যে সাপ্লাইটা হতো ইনজেকশনের এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে আমরা মনে করেন যে বাইরের থেকে ইনজেকশন নিতেছি, এটার দাম একটু বেশি, 150 টাকা বেশি দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে। এটা যেহেতু একটু পানিবাহিত রোগ, আমাদের স্যানিটেশনের সমস্যা, আমাদের পানি সাপ্লাইয়ের যে সমস্যা, এখান থেকেই এই রোগটা ছড়ায় যাচ্ছে এবং এই রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। আমাদের আউটডোরেও এবং ইনডোরেও রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তেছে। কর্তৃপক্ষ বলছে 16 মে পর্যন্ত 96 জন টাইফয়েড রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নাটোরে পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় সকালে শহরের আলাইপুর সড়কের পাশে গাছ থেকে সজনে পাড়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন ওয়াজেল হোসেন আহমেদ বিপ্লব। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে শিরার আরকান্দি গ্রামের রমজান আলী পুকুরে সেচ দেওয়ার সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকেও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফল সংগ্রহের পর যে কলা গাছ এতদিন ফেলে দেয়া হতো, সেই গাছ থেকে তৈরি হচ্ছে উন্নত মানের সুতা, যা পাটের বিকল্প হতে পারে। এসব সুতা দিয়ে বিভিন্ন কুটির ও হস্তশিল্পের উপকরণ তৈরি হচ্ছে। চুয়াডাঙ্গার দামুরহুদার পাটাচোরা গ্রামের তরুণ উদ্যোক্তা শাহিন আলী বিদ্যুৎ চালিত মেশিন ব্যবহার করে কলা গাছের সুতা তৈরির উদ্যোগ নিয়ে এলাকায় সাড়া ফেলেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 1 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে বগুড়া থেকে কলা গাছের সুতা তৈরির দেশীয় মেশিন কিনে আনেন উদ্যোক্তা শাহিন আলী। গ্রামের যেসব চাষি কলা সংগ্রহের পর গাছ ফেলে দিত, তাদের কাছ থেকে সংগ্রহ শুরু করেন কলা গাছ। পাটের যতগুলো প্রোডাক্ট হয় আমাদের এই সুতাগুলো ওই প্রোডাক্টগুলো সেম টু সেম হবে। তো এইটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বৈদেশিক মুদ্রা এগুলো অর্জন করা সম্ভব। প্রতিদিন একটি মেশিন থেকে 10 থেকে 15 কেজি সুতা তৈরি করা যায়। এসব সুতা থেকে পাটজাত প্রায় সব দ্রব্যই তৈরি করা যাবে। সুতা তৈরি হয়েছে, আমরা দেখে খুব উৎসাহিত, কেমন সুন্দর লাগছে। দেশের জিনিস দেশে তৈরি হয় আরও ভালো হবে, তাই এর থেকে আমরা অনেক গর্বিত। পাট শিল্প কারখানাগুলো যেহেতু বন্ধের পথে, তো এই কলা গাছ থেকে সুতা তৈরি হলে আমার মনে হয় এই কারখানাগুলো আবার খুলে যাবে। ব্যাগ তৈরি হচ্ছে, আরো আবর্জনা হচ্ছে, ওই আবর্জনা থেকে জৈব সারও হচ্ছে। এই সুতা থেকে তৈরি হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, যেগুলো তৈরি করছে গ্রামের নারী ও শিশুরা। কলা গাছের সুতার বিষয়ে বেশিরভাগ মানুষের ধারণা না থাকায় এখনো এ সুতার ক্রেতা কম। সুতার মানটা এটা যদি আমরা বিএসটিআর মাধ্যমে টেস্ট করে এটাকে যদি বাণিজ্যিকভাবে আমরা উৎপাদন শুরু করতে পারি, তারপরে একদিকে যেরকম আমাদের কলার যে পরিত্যক্ত গাছটা কাজে লাগবে, অন্যদিকে হচ্ছে যে আমাদের শিক্ষিত বেকাররা এতে এগিয়ে আসবে। সুতা তৈরির এই উদ্যোগকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনা হলে নতুন দিগন্তের সূচনা হবে, এমন ধারণা সংশ্লিষ্টদের। রত্না জামান, 21 টেলিভিশন। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুরে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে কবির ভাস্কর্য উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর AHM মোস্তাফিজুর রহমান। পরে কবির ভাস্কর্য বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 3 দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এদিকে কুমিল্লা শিল্পকলা একাডেমি চত্বরে নজরুল মুরাল চেতনায় নজরুলে পুষ্পস্তবক অর্পণ করে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। দৌলতপুরে পুষ্পস্তবক অর্পণ করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ উপজেলা চেয়ারম্যান সহ নজরুল ভক্তরা। কিন্তু তিনি সবসময় আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবে, তার প্রাসঙ্গিকতা কোনোদিনও হারিয়ে যাবে না। বিশেষ করে আমরা আজকে শপথ নেব, আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। এবারে চট্টগ্রাম সংবাদ।
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম প্রশাসন। উপকূলীয় উপজেলাগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় এজন্য খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন পৃথকভাবে দুর্যোগ মোকাবেলায় মাইকিং সহ বিভিন্ন প্রস্তুতির কাজ শেষ করেছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানলে ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের সংকেত বাড়লে কি কি পদক্ষেপ নিতে হবে তা বন্দরের সংশ্লিষ্ট সব বিভাগকে জানিয়ে দেয়া হয় বলেও জানানো হয়। এখন পর্যন্ত যে তার দিক রয়েছে সেটা আমাদের অত উদ্বেগ না হওয়ার মতো বিষয় না হলেও মংলার উপর দিয়ে যাবে এরকম আমরা ভাবছি, তবে আমরা এটাকে ইগনোরও করছি না। যে কোনো আমাদের সর্বপ্রস্তুতি রয়েছে। কক্সবাজারের রামুতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। চট্টগ্রামে বিআরটিসি বাস চাপায় পঙ্গু হওয়া সাইফুর রহমানের দায়ের করা মামলা দ্রুত তদন্তের দাবিতে মানববন্ধন করা হয়। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে দোষী বাস চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সে সময় সাইফুরের স্বজনরা বলেন, 1 এপ্রিল নগরীর টেক্সটাইল মোড় থেকে বিআরটিসি বাসে ওঠেন দিনমজুর সাইফুর রহমান। অতিরিক্ত ভাড়ার বিষয়ে হেলপারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে সাইফুরকে সড়কে ফেলে দেওয়া হয়। এরপর তার ডান পায়ের উপর বাসের চাকা তুলে দেন চালক। চিকিৎসকের পরামর্শে কয়েকদিন আগে সাইফুরের পা কেটে ফেলা হয়। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে প্রথমবারের মতো 2 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত, সন্দেহজনক একজনের মৃত্যু। সিনোফার্মের টিকা প্রদান শুরু, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে, শনাক্তের হার 11-র কাছাকাছি। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ইয়াস, 4 ফুট উঁচু জোয়ারের আশঙ্কা, উপকূলে ব্যাপক প্রস্তুতি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।